এই মাছটা মাথা ঝাঁকালেই মাংস কেটে যায়, ব্লেডের মতো কাটতে পারে না। কিন্তু ওই আঘাতগুলো নাকি ছুরি দিয়ে অপারেশন করার মতো ছিল। না, আমি ঠিক এগুলো খুঁজছি না। এখানে এরকম মাছ নিশ্চয়ই আছে যা কামড়ে দিতে পারে। এগুলোর নাম কি? কিন্তু ছুরির মতো কামড় বসাতে পারে এরকম কিছু এখানে দেখা যাচ্ছে না। আচ্ছা, এখানে কোনো বড় দাঁতওয়ালা মাছ পাওয়া যায়? ও বলছে এখানে কুমির আছে, আর কুমিরদের চোয়াল ভীষণ শক্তিশালী, কিন্তু ওরা ওদের দাঁত দিয়ে মাংস ছিঁড়ে নেয়, কাটতে পারে না। এর চেয়ে বরং কোনো জখম হওয়া লোকের খোঁজ করা ভালো। তোমরা কি এমন কোনো লোকের কথা শুনেছো যাকে জলের ভেতরে কেউ কামড়ে দিয়েছে? ও বলছে একমাত্র যে মাছটা মানুষকে কামড়ায় বলে ও জানে সেটা হচ্ছে স্নেক হেড। তার থেকে বেশি কিছু বলতে পারলো না। এই বাজারটা থেকে সন্দেহভাজন বা আক্রান্ত হওয়া কোনো লোকেরই সন্ধান পাওয়া গেল না। কিন্তু একটা ব্যাপার বোঝা গেল যে এখানকার বেশিরভাগ মাছই আসে ক্যাম্বোডিয়ার প্রত্যন্ত অঞ্চল থেকে। তাই ওই আততায়ীকে যদি ধরতেই হয় তাহলে আমাকে শহর ছেড়ে নদীর উজান বেয়ে আরও এগিয়ে যেতে হবে। ক্যাম্বোডিয়া দেশটা আমার কাছে নতুন, কিন্তু এই মেকং নদীতে আমি আগেও এসেছি। এই নদীর আরও উজানে আমার এমন এক অভিজ্ঞতা হয়েছিল যা আমি ভুলতে চাই। বিশ্বের ঠিক এই অঞ্চলটাতে এলে আমি মানসিকভাবে কিছুটা অস্থির হয়ে পড়ি। এই নদীটার ওপারেই, যেখানে এটা থাইল্যান্ড আর লাওসের সীমানা দিয়ে গেছে, সেখানেই একজন গুপ্তচর সন্দেহে আমাকে গ্রেপ্তার করা হয়েছিল, আর খুব কম সময়ের নোটিশে আমাকে এই দেশটা ছেড়ে দিতে বলা হয়েছিল। ঘটনাটি ঘটে 1984 সালে, আর আজ এই জায়গাটা যদি অনেক বদলে গেছে, তবুও এই জায়গাটাতে নিজেকে স্থির রাখতে আমার আজও বেশ অসুবিধে হয়। এই জলটা দেখে যা মনে হয় তার চেয়েও এ অনেক বেশি সাংঘাতিক। জলের ঘূর্ণিপাক মুহূর্তের মধ্যে যে কাউকে টেনে নিয়ে যেতে পারে, আর এর প্রবল স্রোতের মধ্যে নোঙরও করা অসম্ভব ব্যাপার। একমাত্র উপায় হলো কোনো একটা কংক্রিট চ্যানেল মার্কারের সাথে বোটটাকে বেঁধে দেওয়া, যেগুলো একেবারে স্তম্ভের মতো নিশ্চল। এই জলের গভীরে যে কোনো হিংস্র প্রাণী লুকিয়ে থাকতে পারে এর প্রবল স্রোতের সুবিধে নিয়ে। এই জায়গাটা দেখে বেশ ভালো লাগছে। দুদিক দিয়ে প্রবল স্রোতে জল বয়ে যাচ্ছে, আর একটা জায়গা হঠাৎই কেমন যেন নেমে গেছে প্রায় 3.5 মিটার থেকে 18 মিটার পর্যন্ত। এরকম একটা জায়গাতেই মাছেরা আসে এই আশা করে যে এখানে প্রচুর খাবার পাবে। আমার বঁড়শিটা যাতে এই প্রবল স্রোতের মধ্যেও ঠিক মতো ডুবতে পারে তার জন্য আমায় বেশ কিছু ওজন আটকে দিতে হবে। তাই আমি বেশ কিছু লোহার খণ্ডকে কাজে লাগাচ্ছি। কপাল ভালো থাকলে ওটা নিচে গিয়ে নামবে, আর আমি ওটা একটা পাতলা লাইনের সাথে লাগাচ্ছি, যাতে যদি ওটা কোথাও আটকে যায় লাইনটা ছিঁড়ে যাবে আর তাতে ছিপটা ভেঙে যাবে না। মনে হচ্ছে কাজ হবে। টোপটা একেবারে নিচে গিয়ে পড়বে এমন একটা জায়গায় যেখানে শিকারী প্রাণীগুলো থাকে। জলটা এত গভীর আর ঘোলাটে যে কিছুই দেখা যাচ্ছে না, তাই একমাত্র মাছ উঠলেই বোঝা যাবে যে নিচে কি আছে। আমি শুনেছি যে মাছের সাথে সাথে বিস্ফোরণ না হওয়া বোমাও এই নদীতে আছে, কিন্তু কতগুলো আছে, কোথায় আছে, কেউ জানে না। ভিয়েতনাম যুদ্ধের সময় হাজার হাজার টন বিস্ফোরক এই মেকং নদীতে ফেলা হয়েছিল। তাই বেশ কিছু বোমা এখনো এই নদীগর্ভে থাকার সম্ভাবনা রয়েছে। মনে হচ্ছে কিছু একটা বঁড়শিতে গেঁথেছে। আমার বঁড়শির ডগায় যাই উঠে থাকুক না কেন বোঝাই যাচ্ছে সেটা বেশ ভারী। মনে হচ্ছে এটা একটা স্টিং রে। দেখা যাক কি ওঠে। ওটা উঠে আসছে, আর জিনিসটা যাই হোক না কেন এত ভারী মনে হচ্ছে ছিপটা ভেঙে যাবে। আর এটা একটা গাছ, দূর নিগুজি করেছে। আমি এর আগেও এরকম গাছ তুলেছি, তবে সম্ভবত প্রথম ছিপ দিয়ে গাছ তুলতে পেরে বেশ খুশি। এখানে চারিদিকে বিস্ফোরণ না হওয়া বোমা ছড়িয়ে আছে, আর যদি সেগুলো ফেটে যায় তাহলে আর রক্ষে নেই। আমার হাত পা উড়ে যেতে পারে, এমনকি মরেও যেতে পারি। আমি নদীটায় মাছ ধরার চেষ্টা করতেই থাকি, কিন্তু বারবার হতাশাজনক ফল আসতে থাকে। প্রবল স্রোত এক নাগাড়ে সব জঞ্জাল আমার ছিপের দিকে নিয়ে আসতে থাকে। আমি গাছের পর গাছ তুলতে থাকি, কিন্তু একটা মাছেরও দেখা পাই না। টোপগুলো একেবারে ঠিকঠাকই আছে, কেউ ছুঁয়েও দেখেনি, যদিও সারা সময়টা এটা জলের নিচেই ছিল। এতক্ষণ ধরে ছিপ ফেলার পরও কোনো মাছ না পাওয়াটা বেশ অস্বাভাবিক।